বহরমপুরের কাছে গোবিন্দপুরে সেখানে পুলকারে ধাক্কা ট্রেনের 4 পড়ুয়া সহ এক সাইকেল আরোহীর মৃত্যু। কিন্তু তারপরে আমরা কি দেখেছিলাম, গেটম্যানকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু সেই গেটম্যানই আচ্ছা চাঞ্চল্যকর অভিযোগ করলেন। কি বলছেন তিনি? তার কাছে ডাউন ট্রেন আসার খবর ছিল না, আপ ট্রেন এলেও ডাউন ট্রেন আসার খবর তার কাছে ছিল না, সেই তথ্য তিনি পাননি। কি বলছেন অনুপ কর্মকার, শোনাবো প্রথমে। প্রতিদিনের মতো আপেল গাড়ি ছাড়লেও স্টেশন মাস্টার বলে দেয়, ডাউন গাড়ি ছাড়লেও স্টেশন মাস্টার বলে যে আপেল গাড়ি ছাড়লাম, গেট বন্ধ। নাম্বার দেওয়ার পরেই বলে দেয়, সেই জন্য আমরা গেটটা অপারেট করি। আর সিগন্যালটা সামনে আছে ডাউন লাইনে, সিগন্যালটা তখন ওই জায়গাটা লাল হয়েছিল। আমি আপেল গাড়ি চলে গেছি, আপেল গাড়ি চলে যাওয়ার সিগন্যাল যখন লাল হয়ে আছে আর ডাউনের গাড়ি ছাড়ার কথা এখনও দেয়নি, মানে 5-7 মিনিট 10 মিনিট আমি টাইম পেয়ে যাবো খাগড়া থেকে 2-3টা আসতে যাবো। প্রতিদিনের মতো সেই হিসেবে আমি গেটটা উঠাতে গেছিলাম, গাড়িও ফোন যায়নি, সব পিছনে গাড়ি আমার দেখা যায়, আমি ডাউনের গাড়ি গেটটা স্টেশন মাস্টার প্রত্যেক দিন আমাকে বলে দেয়। কালকে দুর্ঘটনা হয়ে গেছে, কালকে আর ডাউনের গাড়িতে ছেড়েছে আমাকে বলে। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, আমরা গেটম্যান কি দাবি করলেন, কি অভিযোগ করলেন আমরা শুনলাম, কিন্তু একটা গাফিলতি হয়েছে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে এই যে দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনার দায় কার, এই প্রশ্নটাই তো এই মুহূর্তে উঠছে। একদমই তাই। দেখো, এই প্রশ্ন প্রণব শোনা যাচ্ছে? কথা বলবো প্রণবের সঙ্গে। তার আগে আপনাদের শোনালাম যে গেটম্যান অনুপ কর্মকার তিনি বলছেন তার কাছে আপ ট্রেনের খবর থাকলেও তিনি ডাউন ট্রেন আসবে সেই খবর, সেই তথ্য তার কাছে ছিল না, তাই গেট তোলা ছিল এবং তারপরে তিনি আচমকাই গেট ফেলতে বাধ্য হন, এমনটাই দাবি করছেন। প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, তুমি যেমনটা বলছিলে, দেখো, গেটম্যান যে অনুপ কর্মকার সে কিন্তু আজকে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যে তোমার পুলকারের সঙ্গে ট্রেনের ধাক্কায় পুরো আঙুলটাই উঠেছিল গেটম্যানের বিরুদ্ধে এবং গেটম্যানকে জিআরপি থানার পক্ষ থেকে তাকে তোমাদের রেল দপ্তরের পক্ষ থেকে সাসপেন্ড করে এবং তাকে গ্রেপ্তার করে। বর্তমানে সে কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে এবং তার অভিযোগ সাধারণত গেটের নাম্বার দেওয়া হয়, তাকে দুটো আপ এবং ডাউন দুটো ট্রেনেরই কিন্তু নাম্বার দেওয়া হয়েছিল, কিন্তু যখন ট্রেনটা যায় ছেড়ে দেয় তখন ফোন করে জানায়, আগের স্টেশন মাস্টার জানায় এক্ষেত্রে আপ যে ট্রেন যে এটা তোমার নবদ্বীপ এবং জঙ্গিপুর সেই ট্রেন কিন্তু চলে গিয়েছিল, কিন্তু যে ডাউনের যে ট্রেন আসছে সেই ট্রেনটা কিন্তু ফোন করে তাকে জানায়নি এবং সেই কারণে ভেবেছিল যে যেহেতু খাগড়া থেকে আসতে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে, সেই কারণে কিন্তু কিছুটা সময় পাবে, তাই গেটটা সে খুলে দিয়েছিল এবং ভেবেছিল ফুলকার গাড়ি চলে যাবে। কিন্তু তারপরে ও লক্ষ্য করে যে ডাউনের যে ট্রেন আজিমগঞ্জে কাটোয়া যে ট্রেন প্যাসেঞ্জার ট্রেন সেই ট্রেনটি আসছে, তখন সে গেট কিন্তু নামিয়ে দেয় এবং তার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এবং পুরো ঘটনাটা কিন্তু যে আগের যে স্টেশন মাস্টার সেই স্টেশন মাস্টারের ওপর কিন্তু তিনি দোষ দিচ্ছেন, যদিও পুরো ঘটনাটা কিন্তু রেল কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সে যেহেতু এখনো প্রচণ্ডভাবে অসুস্থ অবস্থায় রয়েছে সেই কারণে কিন্তু তারপর আবার রেল দপ্তরের আধিকারিকরা যে 3 সদস্যের কমিটি তৈরি করেছে তাকে আবার জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু অনুপ কুমার যে কর্মকার তার কিন্তু দাবি যে সাধারণত রেলের নাম্বার আগে দিয়ে দেওয়া হয়, এক্ষেত্রেও তাকে দুটো ট্রেনের নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল এবং আপের ট্রেন যখন চলে যায় তারপর যখন ডাউন ট্রেন যখন আসে তখন বলা হয় যে ট্রেন আগে ট্রেন ছাড়লো এই স্টেশনে। কিন্তু তিনি দাবি করছেন তার কাছে এই ধরনের কোনো তথ্যই ছিল না। তখনই প্রশ্ন আসছে যে মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনার দায় কার, আর এরই মধ্যে গেটম্যানের দাবি তো আমরা শুনলাম, অন্যদিকে পুলকার চালক তিনি বলছেন তার কিছুই করার ছিল না। ছিল আমরা জানিয়েছিলাম, ট্রেন বেজে গেল, গেট তুলে দিল, আমরা গাড়ি স্টার্ট করে গেছিলাম, আবার ট্রেন এসে ধারাল করে বেঁধে দিল। মানে গেটম্যানের জন্যই এটা হলো। আমি তো আর 2-3 সেকেন্ডের জন্য নাহলে ওপরে যেসব গাড়িগুলো ছিল তারা ঢুকে যেত, ওদিকেও গাড়ি এদিকেও গাড়ি, এবার স্লোভাবে
গেছিলাম, ট্রেন এসে ধরাম করে ওদিক থেকে সাইকেলওয়ালা আসছিল, সাইকেলওয়ালাকে অন্যদিনের মতোই এক ঝাঁক খুদে পড়ুয়া নিয়ে স্কুলের দিকে ছুটছিল পুলকার। গাড়ি থামে গোবিন্দপুর রেলগেটে। চোখের সামনে দিয়ে যায় নবদ্বীপ জঙ্গিপুর এক্সপ্রেস। এরপর গেট খুলল, পুলকার এগোলো। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কা পুলকারে। দলা পাকিয়ে গেল লাল টাটা সুমো। সকালবেলায় গাড়িতে স্কুলে যাচ্ছিল, স্কুলে যেতে যেতে একটা ট্রেন পাস হয়েছে, আর একটা ট্রেন আসছে জানেই না, ওই করে গেট তুলে দিয়েছে। তারপরে যে অ্যাক্সিডেন্ট, 3টে মারা গেছে স্পটেই, আর বাকি হসপিটালে নিজে মারা গেছে, এখন শুনেছি 2টো। স্থানীয়দের অভিযোগ, নবদ্বীপ জঙ্গিপুর এক্সপ্রেস যাওয়ার পর নেশাগ্রস্ত গেটম্যান রেল গেট খুলেছিলেন কয়েক মুহূর্তের জন্য। সেই ফাঁকেই রেল ট্র্যাকে চলে আসে পুলকার। গাড়ি লাইন পার হওয়ার আগেই আবার গেট বন্ধ, দুদিকেই গেট বন্ধ। ফলে লাইনে আটকে পড়ে স্কুল পড়ুয়াদের গাড়িটি। ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে চলে আসে নিমতিতা কাটুয়া প্যাসেঞ্জার, ধাক্কা মারে পুলকারে। ও যখন গাড়িটা একটা বেরিয়ে যাওয়ার পরে ও গেটটা তুলে দেয়, গাড়ি ভরে দেওয়ার গেটটা নামিয়ে দেয়, অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা উপর মানে তুলে দিয়েছে, সিসিটিভি ক্যামেরাতে কোনো নাই। আমরা ফুটেজ দেখতে চাই, পাবলিক সবাই দেখতে চাই। গ্যাঁজা অথচ মদ খেয়েছে, গ্যাঁজা খোকে পাড়ায় পাবলিকে দেখেছে এখানটাতে। পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন স্থানীয়রাই। দুর্ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা এই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। এটা কোনো দুর্ঘটনা নয়, এক ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। মুর্শিদাবাদের ঘটনায় তৎপর রেল। ইতিমধ্যেই 7 সদস্যের তদন্ত কমিটি তৈরি হয়েছে। তদন্ত কমিটির নেতৃত্বে এডিআরএম। গেটম্যানের কয়েক সেকেন্ডের ভুল নাকি নেশার মাসুল, উত্তর খুঁজতে তদন্তে রেল। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল। 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য সরকার। নিউজ 18 বাংলা। আধুনিক ইন্টারলকিং সিস্টেম যদি থাকতো তাহলে মুর্শিদাবাদের এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা এড়ানো যেত, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কেন? আমরা জানতে পৌঁছে গিয়েছিলাম দমদমের একটি রেলগেটে। সেখানে গেটম্যান হাতে কলমে বুঝিয়ে দিলেন, দেখুন। এটা মেনলি ট্রাফিককে সজাগ করার জন্য এটা বাজানো হচ্ছে, যাতে ট্রাফিক যাওয়ার সময় বুঝতে পারেন যে একটা এখানে গেট ফেলা বা তোলা হবে। এই গেটটা ফেলা হলো, এবার বাইরেটা নিয়ে নেওয়া, বাইরেটা নিয়ে নিতে হবে। এখানেও এক্ষেত্রে গেট পড়ছে। হ্যাঁ গেট পড়ছে, তাই জন্যই এটা চলছে। আর আমার দেখার দায়িত্ব যে কোনো মাঝে যেন ট্রাফিক না ফেসে যায়। তো এক্ষেত্রে আমি শিওর হয়ে আছি যে মাঝে কোনো ট্রাফিক নেই, কোনো গাড়ি ঘোড়া নেই। তো আমি এখন এই দুটো চাবি নিচ্ছি, ঠিক আছে, এই দুটো উইন্স মেশিন দিয়ে, মানে গেটটা দেওয়া হয়েছে।
চাবি দুটো নিলাম, ঠিক আছে? এই উইন্স মেশিন যে চাবি নেওয়ার পর আমি এটা লিভারে চাবিটা দিচ্ছি, ঠিক আছে? এই লিভারটা এবার টানছি, তারপর এরপরে আর গেটটা উঠবে না, গেটটা লক হয়ে গেল আমার দ্বারা। গেটম্যান জানলাম, আমি জানলাম গেটটা লক। এইটা আমায় দিতে হবে স্টেশন মাস্টারের হাতে। তো আমি এবার আমি এইটা হলো ইলেকট্রিক্যাল কি, এইটা দিয়ে দিচ্ছি স্টেশন মাস্টার। আপনি দেখতে পাবেন ওইখানে গেট ক্লোজ দেখাবে, এই সবুজ আমার হাত দিয়ে সব চলে গেল। গেট ক্লোজ, সবুজ আলো, অর্থাৎ এখন স্টেশন মাস্টার বুঝতে পারছেন যে গেট বন্ধ হয়েছে গেটম্যানের দ্বারা, তাই তো? হ্যাঁ একদম। আর আমি এই এখন চাইলেও এই চাবিটা বার করতে আর পারবো না। তো এই গেটটা আর আমার হাতে নেই। যতক্ষণ না ট্রেনটা যাবে, যতক্ষণ না ট্রেনটা বেরোবে, স্টেশন মাস্টার নামে চাবিটা দেবে, আমি কোনোভাবেই গেটটা আর খুলতে পারবো না। ইন্টারলকিং গেটের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই ইন্টারলকিং দিয়েছে সুবিধা, যে গেটম্যানের হাত দিয়ে পুরো সম্পূর্ণ পাওয়ারটা স্টেশন মাস্টারের হাতে চলে যায় অথবা সিগন্যালের হাতে চলে যায়। না হলে আর যদি এই গেটটা খুলে যায়, সিগন্যাল অলরেডি কেটে যাবে। 3 দিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত সুরক্ষা, আর সেই সীমান্ত সুরক্ষায় একসঙ্গে কাজ করবে পুলিশ ও বিএসএফ। আজ এক উত্তরকন্যায় এক সমন্বয় বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর সেই সমন্বয় বৈঠকেই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যে অন্যতম এই সমন্বয় বৈঠক, আর সেই বৈঠকে ঠিক কি কি নির্দেশ, কি কি বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? দেখো, আজকের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক নির্দেশ জেলাশাসক, পুলিশ সুপার সহ কেন্দ্রীয় এজেন্সি ও রাজ্যের এজেন্সিগুলিকে দিয়েছেন। যেটা সূত্র মারফত খবর, আজকের বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে সীমান্তবর্তী এলাকায় যদি কোনো অবৈধ জমায়েত তৈরি হয়, তাহলে সেই অবৈধ জমায়েত মুক্ত করতে রাজ্য পুলিশ ও বিএসএফকে একসঙ্গে কাজ করতে হবে। এই নির্দেশ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছেন বৈঠকে বলেই সূত্র মারফত খবর। শুধু তাই নয়, কিছু উপদ্রুত এলাকায় ত্রিস্তরীয় ফেন্সিং করারও নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন বলেই সূত্র মারফত খবর। বাংলায় বাড়তে চলেছে সেনা ছাউনির সংখ্যা, এবং এই কারণে ইতিমধ্যেই রাজ্য সরকারের থেকে জমি চাওয়া হয়েছে বলেও সূত্র মারফত খবর। অনুপ্রবেশ ইস্যুতেও কড়া বার্তা আজকের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে বলেছেন যে অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে, এবং সেক্ষেত্রে অনুপ্রবেশকারীদের বের করতে হবে, চিহ্নিত করতে হবে এবং তাদেরকে ডিপোর্ট করতে হবে। এই নির্দেশ আজকের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু তাই নয়, আজকের বৈঠকে এটাও বলা হয়েছে যে অবৈধভাবে যাতে কোনো ডকুমেন্ট তৈরি না হয় সেটাও নিশ্চিত করতে হবে সীমান্তবর্তী জেলাশাসক, পুলিশ সুপারদের। আজকের বৈঠকে 10টি সীমান্তবর্তী জেলার জেলাশাসক, পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। প্রত্যেককেই এই নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও আজকের বৈঠকে এটাও বলা হয়েছে যে অনুপ্রবেশ থেকে শুরু করে যে যে নির্দেশ আজকের বৈঠকে দেওয়া হয়েছে, 15 দিন অন্তর অন্তর তা নিয়ে পর্যালোচনা করবে রাজ্য ও বিএসএফ, সমন্বয় বৈঠক করবে। শুধু তাই নয়, এটাও বলা হয়েছে ধর্মীয় স্থানে কোনো অবৈধ নির্মাণ তৈরি হলে তা নিয়েও যথাযথ পদক্ষেপ করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত সুরক্ষা নিয়ে প্রায় 3 ঘন্টা আজ বৈঠক করে সেই বৈঠকে এই নির্দেশ দেয়। এখনও উত্তরকন্যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক চলছে। বেশ, শাহী সফরে অন্যতম গুরুত্ব হলো নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ চিকেন স্নেক, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে রয়েছেন। চিকেন স্নেকের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব, জাতীয় সুরক্ষায় গুরুত্বপূর্ণ এই চিকেন স্নেক। বলা যেতে পারে যে স্ট্র্যাটেজিক্যালি এটা অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবং যদি আমরা সর্বভারতীয় স্তরে দেখি, জাতীয় স্তরে এখানের যে
সিকিউরিটি, এখানের যে স্ট্র্যাটেজিক লোকেশন, এটার উপরে কিন্তু জোর দেওয়ার অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল এবং সেইভাবেই কিন্তু জোর দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ফ্যাক্টর রয়েছে, ওদিকে চায়না ফ্যাক্টর রয়েছে, এবং এই যে জায়গাটা, এটা অত্যন্ত মানে এরকম একটা জায়গা আন্তর্জাতিক দিক থেকে দেখলে, জাতীয় সুরক্ষার দিক থেকে দেখতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার জন্যই যদি আমরা দেখি যে বাংলাদেশের নির্বাচনে পরে আমরা যে ফলাফল দেখলাম, তাতে দেখলাম যে এই যে গোটা যে বর্ডার এরিয়াটা, এই গোটা বর্ডার এরিয়াটা কারা জিতলো জামাত। এবং সেখানেও অনেক বিষয়গুলো রয়েছে, তো আন্তঃরাষ্ট্রীয় অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু এই জায়গাটা একেবারেই অত্যন্ত সেন্সিটিভ। এবং সেখান থেকে দাঁড়িয়ে যেরকম নির্বাচনের আগে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে ৪৫ দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, এবং সেই কাজ শুরু হয় নিউজ 18 বাংলায় প্রথম চ্যানেল, যারা আমরা দেখিয়েছি যে কিভাবে সীমান্তের কাজ শুরু হয়ে যায়নি, শুধু জমি হস্তান্তর হয়নি, 1000 একরের উপর জমি হস্তান্তর শুধু হয়নি, নতুন যে ফেন্স, অর্থাৎ আনফেন্সড এরিয়ায় যে নতুন যে ফেন্স, সেটা কিন্তু বেশ কিছু জায়গায় তৈরি হয়েও গেছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্টক টেকিং করলেন, এবং আমরা দেখেছি যে তিনি নিজে কিভাবে পুরো বিষয়টা তত্ত্বাবধান করলেন। গত 7-10 দিন ধরে এখানে খোদ বিএসএফ এর ডিজি রয়েছে, এবং এই গোটা বিষয়টা কিন্তু রাজ্য এবং কেন্দ্র, অর্থাৎ ডাবল ইঞ্জিন এফেক্ট বোঝা যাচ্ছে, কারণ এই রাজ্য কেন্দ্র একসাথে চলছে এই বিষয়টা নিয়ে, কারণ এই গোটা জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ, আর সেখান থেকে দাঁড়িয়েই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন শিলিগুড়ি করিডর গুরুত্বপূর্ণ, কি বলছেন স্ট্র্যাটেজিক ডিফেন্স এক্সপার্ট শান্তনু সোম, দেখুন। একটু থ্রেডগুলোকে বলে দিই। 130 কিলোমিটার ধরে চুম্বি ভ্যালি, তারপরে হচ্ছে ডোকলামের ঝাম্পেরি রিচ থেকে আমাদের শিলিগুড়ি করিডোর ডাইরেক্ট লাইন অফ সাইট দেখা যায়, মানে আপনি টেলিস্কোপ দিয়ে দেখতে পাবেন এখান থেকে যে থ্রেডটা আসতে পারে সেটা হচ্ছে ডাইরেক্ট আর্টিলারি কিংবা মিসাইলের থ্রেড। আর তারপরে হচ্ছে আপনার লালমনিরহাট বাংলাদেশে। লালমনিরহাটে চীন অলরেডি একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা পরিত্যক্ত এয়ারফিল্ডকে ওরা আবার রিভাইভ করার কথা প্ল্যান দিয়েছিল, এবং ইউনিট সরকার মোটামুটি সেটা এগ্রিও করেছিল। এই সরকার কি করবেন আমার জানা নেই। আমার কথা হচ্ছে বাংলাদেশের বর্ডারটাকে চীনের বর্ডার হিসেবেই ট্রিট করা উচিত। চিকেন স্নেক নিয়ে ভারতে কি পরিকল্পনা দেখাবো। ওখানে যে ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট হচ্ছে, রেলওয়ে নেটওয়ার্ক থেকে আরম্ভ করে, রোড নেটওয়ার্ক থেকে আরম্ভ করে সব কিছু, 1.5 লাখ কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট। 1.5 লক্ষ কোটি টাকা। কোনো কারণে যদি আমাদের এই রেলওয়ে নেটওয়ার্ক বা চিকেন স্নেকের ধরুন গ্রাউন্ডটা দখল হয়ে যায়, একটা ওয়ার্স্ট কেস সিনারিও, তো সেক্ষেত্রে আপনার ব্রহ্মপুত্র নদীর নিচ দিয়ে টানেল তৈরি করা হয়েছে। এটা কোথায়? এটা হচ্ছে ঘোরপুর থেকে নুমালিগড়, এটা আসাম থেকে আসামের এই জায়গা, এটা 34 কিলোমিটারের টানেল। এবং এই টানেলটার একটা বিশেষত্ব বলি, এটাও আপনার নদীর যে সারফেস আছে সেখান থেকে 32 মিটার নিচে। এবং এই টানেলটার আরেকটা বিশেষত্ব আছে, এই টানেলটা শুধুমাত্র রেল না, এটা রেল এবং রোড দুটো নেটওয়ার্কই রাখছে। মানে এই নদীর তলায় দুটো জিনিস চলবে, ট্রেনও চলবে আবার রাস্তাও আছে। এটা হচ্ছে আমাদের এশিয়ার প্রথম এবং সারা বিশ্বের দ্বিতীয় এরকম নেটওয়ার্ক, মানে আপনার আন্ডার দ্য রিভার নেটওয়ার্ক, যেখানে রেল এবং রোড একসঙ্গে রয়েছে। মানে ইঞ্জিনিয়ারিং জেম বলা যায়। ইঞ্জিনিয়ারিং জেম। এখানেও প্রচুর টাকা খরচা হচ্ছে, এখানেও প্রায় আপনার 19,000 কোটি টাকার মতন খরচা। স্মার্ট বর্ডার কি, স্ট্র্যাটেজিক ডিফেন্স এক্সপার্ট শান্তনু সোম কি বলছেন শুনুন। ফাঁসি দেওয়া বলে যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটা সবচেয়ে পোরাস বলে, ওখান দিয়ে আপনার একটা 27 কিলোমিটারের একটা ইন্টেলিজেন্ট ফেন্স হচ্ছে। ওটা প্রথম ইন্টেলিজেন্ট ফেন্স, তারপর অনেকগুলো ইন্টেলিজেন্ট ফেন্স হবে। মানে স্মার্ট ফেন্সিং যেটা বলছেন অমিত শাহ, স্মার্ট ফেন্সিং আর ইকোনমিক ফেন্সিং, এই আপনার ইন্টেলিজেন্ট ফেন্সিং একই জিনিস। স্যাটেলাইট ইমেজিং থাকছে, রেগুলার ড্রোন সার্ভিলেন্স আছে। হ্যাঁ, এটা 24/7 এখানে ইনফ্রারেড ক্যামেরা ইউজ করা হয়, ইনফ্রারেড ক্যামেরা ইউজ করা হয়। এবং সেখানে যদি কখনো কোনো থ্রেট কিছু পাওয়া যায়, এটা অটোমেটিক্যালি প্রসেস হয়ে ওর যে সিস্টেম আছে সেখানে কাউকে কিছু বলতে হয় না। এখান থেকে ইমেজ আসছে, ওখান থেকে আওয়াজ আসছে, এখান থেকে আরেকটা ইমেজ আসছে, ওখান থেকে স্যাটেলাইট ইমেজের সঙ্গে ম্যাপ করা হচ্ছে, কোনো মুভমেন্ট হচ্ছে কিনা, কোনো পিক্সেলে শিফট হচ্ছে কিনা, সেটার যে থ্রেট পারসেপশন অটোমেটিক্যালি সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা প্ল্যাটফর্মে প্রসেস করে সেটা ওখানে বিএসএফ এর সঙ্গে শেয়ার করা হচ্ছে।
যে চিকেন স্নেক সম্পর্কে যদি কোনো একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে হয় সেটা কি দেবেন? বার্তা হচ্ছে চিকেন স্নেক নামটা শুনতে খুবই দুর্বল লাগে, কিন্তু আর 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 চিকেন স্নেক নেই এটা আর। এটা ভার্চুয়ালি একটা ডাইনোসরের গলা হয়ে গেছে। মুরগির গলা বলছেন, ডাইনোসরের গলা হয়ে গেছে। পালা বদলের বাংলায় বিএনএস-এ কড়াকড়ি, কারণ পশ্চিমবঙ্গে বিএনএস কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমনের নামে হয়রানির দিন শেষ, অধিকার কাটতে নয়, মানবাধিকারের জন্য বিএনএস। সমন পাঠানোর নামে পুলিশি হয়রানি বন্ধ, ইমেল হোয়াটসঅ্যাপেও সমনের জবাব দেওয়া যাবে। সমন পাঠানোর নামে পুলিশি হয়রানি বন্ধ, ইমেল হোয়াটসঅ্যাপেও সমনের জবাব দেওয়া হবে। পালা বদলের বাংলায় বিএনএস-এ কড়াকড়ি, আদালতে ভার্চুয়াল হাজিরায় জোর। বিএনএস-এর সুবিধা, তল্লাশি বাজেয়াপ্ত করার ভিডিওগ্রাফি। বিএনএস-এর সুবিধা গ্রাফিক্যালি আপনাদের সামনে তুলে ধরছি। তদন্তে ডিজিটাল তথ্য প্রমাণে জোর। শুধু তাই নয়, বিএনএস-এর সুবিধায় রয়েছে দ্রুত প্রযুক্তি নির্ভর তদন্ত প্রক্রিয়া। বিএনএস-এর সুবিধা, ই সমনের সুবিধা, ইমেল হোয়াটসঅ্যাপে সমন পাঠানো যাবে। ই সমনের সুবিধা গ্রাফিক্যালি আপনাদের সামনে তুলে ধরছি। রাজারহাটে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম। তাকে কামারহাটি থেকে গ্রেফতার করা হয়েছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। এই শামীমের বিরুদ্ধেই অভিযোগ, কারণ বাড়ি ভাড়া নিয়েছিলেন এই মোহাম্মদ শামীম, যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। আরো জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দক্ষিণ নারায়ণপুরে যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যে মূল যে অভিযুক্ত মোহাম্মদ শামীম, তাকে গ্রেপ্তার করলো কামারহাটি এলাকা থেকে। ইতিমধ্যে গ্রেপ্তার করে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, অন্যদিকে নারায়ণপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, মূলত যে ভাড়া বাড়িতে ব্যাগ রেখে গিয়েছিল, তাদেরকে গ্রেপ্তারের পরে শনাক্ত করা হয় এবং মোবাইল ফোন কিন্তু খতিয়ে দেখা হয়। মোবাইল ফোনের নাম্বারের সূত্র ধরে শামীমের হদিশ পায় বেশ কয়েকটি জায়গায়। এরপরেই কামারহাটি এলাকায় একটি জায়গায় পুলিশের পক্ষ থেকে এখানে গোয়েন্দা আধিকারিক তারা হানা দেয় এবং সেখান থেকে মোহাম্মদ শামীম তাকে গ্রেপ্তার করেছে। এই বিস্ফোরণের যে ঘটনা, সেই ঘটনার মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম। ইতিমধ্যেই শামীমকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে নারায়ণপুর থানা আনা হবে, আগামীকাল আদালতে পেশ করা হবে। কিন্তু যে গোটা ঘটনা, সেই ঘটনায় শুধুমাত্র শামীমই জড়িত নাকি শামীমের পিছনে আরো অন্য কেউ রয়েছে মাস্টারমাইন্ড, এই গোটা বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে। বেশ, কি হয়েছিল? দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণ, যেই বিস্ফোরণে আহত হয়েছিলেন একজন, এবং সিসি ক্যামেরা ফুটেজও আপনাদের দেখিয়েছি, ঘটনার মুহূর্তের যে সিসি ক্যামেরা ফুটেজ, এবং সেখানে একটি বোমা বিস্ফোরণ হলেও আরো 2টি বোমা উদ্ধার হয়েছিল। আর সেই বোমা আজ নিউ টাউনের প্যাচার মোড়ের পাশে একটি মাঠে নিয়ে গিয়ে বম ডিসপোজাল স্কোয়াড সেই বোমা নিষ্ক্রিয় করে। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করা হয়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই বোমাগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক ছবি তুলে ধরছে, অটোতে করে বোমা দুটি নিয়ে আসা হয় বালতিতে ভরে, এবং তারপরে নিউ টাউনের প্যাচার মোড়ের পাশে একটি গর্ত, এবং সেই গর্তে বোমা রেখে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সেই বোমা নিষ্ক্রিয় করে বম স্কোয়াড। আধিকারিকেরা রয়েছেন, বোম স্কোয়াডের আধিকারিকেরা রয়েছেন, উল্টো দিকে ফায়ার ব্রিগেড তারা এখানে রয়েছে। এবং যে ঘটনাটি ঘটেছে সকাল থেকেই যে খবর আমাদের নজর রয়েছে রাজ্য প্রসেসটা কি স্যার? এবং বোম ডিসপোজাল, যে বোম ডিফিউজ করার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। রাজারহাটে ভাড়া বাড়িতে বিস্ফোরণ, দক্ষিণ নারায়ণপুরের ভাড়া বাড়িতে বিস্ফোরণ, এবং সেই ঘরে যে ব্যাগে বোমা রাখা ছিল, সেই বোমা রাখা থেকেই বিস্ফোরণ। সিসি ক্যামেরায় বিস্ফোরণের মুহূর্ত রেকর্ড।
দুদিন আগে এই বাড়ি ভাড়া নেন শামীম, মোহাম্মদ শামীম, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আর কিছুক্ষণ পরেই এই যেখানে এই ঘটনা ঘটেছে অর্থাৎ দক্ষিণ নারায়ণপুরে নিয়ে আসা হবে মোহাম্মদ শামীমকে, এবং যে বোমা উদ্ধার হয়েছে সেই বোমা নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড। 2 दिन पहले रैयत आया, अंदर पड़ा एक तो लड़का यहीं पाड़ा का है, रिक्स लिया, अच्छा आदमी है, पार्टी ऑफिस में काम रहता है सब, वो घर लेगा। 2 दिन हुआ आया, आके रहा नहीं। कल 2 लड़का को भेज के एक तो बैग भेजा, अंदर में बैग रखा, बच्चा रख के गया, 10 मिनट भी नहीं हुआ, 5 मिनट भी नहीं हुआ, ब्लास्ट हो गया। यहाँ मेरा हस्बैंड था, पूरा ये सब मेरा सामान वामान सब दिया। हाँ, अब अच्छा हो कि मेरा बच्चा लोग नहीं था, इनका ये घर में थी अपना, इसमें भी आदमी नहीं था, बम रखा हुआ था। गेट था, एक तो ब्लास्ट हुआ, अभी सुनने में आया 2 आर रखा हुआ है अंदर में, 2 आर रखा हुआ। पुलिस है, रात भर पुलिस था यहाँ पर, रात भर पुलिस देख रहा था ब्लास्ट। अभी जो निकालने वाला बम वाला है वो अभी तक आया नहीं। কি হয়েছিল ঠিক 8টার সময় কি ঘটেছে? 8:05 ও बैग लिए এসেছে, আমি রান্না করছি, আমি বাইরে বেরিয়েছি, আমি বলা बाबू तो कल आया, इस बैग के अंदर क्या है? तो बोले आंटी इसमें खाने का सामान है। तो वो रेके ताला मेरे ও বাইরে গেছে, 5 মিনিট হয়েছে, বাস বম ব্লাস্ট হয়েছে। এই ঘর ভাড়া কারা নিয়েছিল, কদিন আগে নিয়েছিল? 2 দিন আগে ভাড়া নিয়েছে, কেউ থাকতো না এখানে। এই সেলিম ভাড়া নিয়েছে, আর যে দিলিয়েছে তার নাম সেন্সা আছে।